এখন যে কথাগুলো বলবো আমি জানি অনেকেরই ভালো লাগবে না। কেউ কেউ বলবেন বাংলাদেশ দল সাফল্য পেয়েছে, এই মুহূর্তে এই কথাগুলো না বললেই কিনা। তাদের উদ্দেশ্যে বলি কথাগুলো এখনই বলা প্রয়োজন, কারণ এখন না বললে এই বিষয় নিয়ে পরে আর কেউ চিন্তা করবে না, কেউ কথা বলবে না, ওই আগের অবস্থাতেই থেকে যাবে, আগের মতোই চলতে থাকবে। এই কারণে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্দেশ্যে সরাসরি বলছি যে আপনি আপনার প্লেইং ক্যারিয়ারে দক্ষিণ এশিয়াতে আপনার নেতৃত্বে বাংলাদেশ গোল্ড মেডেল জিতেছে, আরো সাফল্য আছে। আপনি কি আসলে দক্ষিণ এশিয়ান লেভেল নিয়ে সন্তুষ্ট থাকতে চান কিনা বাংলাদেশের ফুটবলে? আমি জানি আপনি চান না। যদি চান তাহলে আমার কোনো কথা নেই, এবং ওই যে শুরুতে বললাম আপনি চান না যে আপনি পরের লেভেলের চিন্তা করেন, দক্ষিণ এশিয়া থেকে আমরা এশিয়ান লেভেলে আসলে যেতে চাই, তাহলে একেবারে দ্রুত কিছু সমস্যার সমাধান করতে হবে। আমি একেবারে পয়েন্ট ধরে ধরে কথাগুলো বলছি, আপনি একটু কাজগুলো করবেন আশা করি। আমি বলছি না যে ফুটবল ফেডারেশনের কাজের উপরে সরাসরি হস্তক্ষেপ, হয়তো বলবেন যে ফিফা নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে সরকারি হস্তক্ষেপ হলে, কিন্তু ওই রকম হস্তক্ষেপ না। আপনি কমিটি চেঞ্জ করবেন, অমককে সরিয়ে অমককে বসাবেন, ব্যাপারটা তেমন না। আপনার ফুটবল ফেডারেশনের সাথে কথা বলে ফুটবলের স্বার্থে যে কাজগুলো করা দরকার, এটা ওই হস্তক্ষেপের পর্যায়ে পড়বে না। প্রথমত, যে আমরা সর্বশেষ জাতীয় দল যেটা এশিয়ান কাপ বাছাই পর্ব খেললো, আমরা তো এবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার একটা ভালো সুযোগ ছিল, আমরা সেটা পারলাম না কেন? হয়তো বলবেন যে কোনো দলই তো হয়তো ব্যর্থ হতে পারে, ভালো দল করে, সেটা হতেই পারে। একেবারে চূড়ান্ত রকম আপনি কোচ নিয়ে এসে, ভালো কোচ, ভালো খেলোয়াড় সবকিছু নিয়ে এসেও ব্যর্থ হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা সাধারণ ফুটবল প্রেমীরা বা যারা ফুটবলটা বোঝেন, ফুটবল কোচ বলেন, সাবেক খেলোয়াড় বলেন, সবাই, প্রত্যেকেই, বর্তমান খেলোয়াড় সবাই বলেছে যে আমাদের মূল ঘাটতিটা ছিল হচ্ছে একজন ভালো কোচের। অথর্ব একজন কাবরেরাকে কমিশন বাণিজ্যের কারণে যেভাবে বছরের পর বছর বসিয়ে রাখা হয়েছে, এবং তার কারণেই আমরা মূলত রেসেই থাকতে পারিনি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার। শুধুমাত্র সান্ত্বনার ওই ড্র করেছি, ভারতকে হয়তো দেশের মাটিতে হারিয়েছি, এ নিয়ে আমরা উচ্ছ্বাস প্রকাশ করছি, কিন্তু আমাদের এর চেয়েও ভালো করার সুযোগ ছিল, কিন্তু শুধুমাত্র একজন কাবরেরার কারণে সেটা পারিনি। তো কাবরেরা এখনো বহাল তবিয়তে আছে কেন? এই সমাধানটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা হচ্ছে জাতীয় দলের কথা বললাম। একইভাবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছে, এবং সেখানেও বাংলাদেশের একটা ভালো সুযোগ ছিল মূল পর্বে যাওয়ার, সেখানেও ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার পেছনেও কিন্তু কাবরেরা দায়ী, কারণ কোচ কে হবে এটা তিনি ঠিক করেছেন, এবং সেটা নিয়ে একটা হজবরল অবস্থা ছিল, লেজে গবরে অবস্থার মধ্যে ওটা একটা টুর্নামেন্ট শেষ করে মানে নামকে ওয়াস্তে খেলে চলে এসেছে। এটা ছিল অনূর্ধ্ব 23-এর, এবং শুধু কোচের দোষ না, এখানে ফুটবল ফেডারেশনেরও, মানে আমার মনে আছে যখন গ্রুপিংটা হলো অনূর্ধ্ব 23-এর বাছাই পর্বের, তারও অনেক আগে থেকে আমি যেমন বলেছি, আমার মতো ফুটবল নিয়ে যারা কথা বলেন, কাজ করেন, মিডিয়ার প্রত্যেকেই বলেছে যে এবার ভালো সুযোগ আছে, আমরা যদি আসলে ঠিকভাবে পরিকল্পনা নেই এবং প্রস্তুতি নেই, তাহলে আমাদের পক্ষে ভালো করা সম্ভব। কিন্তু সেখানে ফুটবল ফেডারেশন একেবারেই উদাসীন ছিল, দাবি দেওয়ালরা। তো এই যে হলো না, দুটো বিষয়ের সাথে কাবরেরা জড়িত, আবার ফুটবল ফেডারেশনের অবহেলা জড়িত। এইটা যাতে না থাকে, এক হচ্ছে জাতীয় দলের কোচ পরিবর্তন, সঙ্গে একজন ভালো কোচ আবার নিয়ে আসা এবং দীর্ঘমেয়াদে নিয়ে আসা। এই ব্যাপারটা ফুটবল ফেডারেশনের সাথে কথা বলে অবশ্যই সমাধান করবেন। সঙ্গে এই যে দলটা এবার অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে মানে চ্যাম্পিয়ন হলো, এখানকার যাকে কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে, আমার মাধ্যমে অনেকেই হয়তো জেনেছেন, আমি প্রথম প্রশ্নটা তুলেছিলাম যে তার লাইসেন্স নিয়ে ঝামেলা আছে, তিনি কোচ হিসেবে যোগ্য না। দলের সঙ্গে যারা আছেন বা যারা তাকে চেনেন, ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর থেকে যারা সংশ্লিষ্ট, মোটামুটি ফুটবলটা বোঝেন, প্রত্যেকেই জানেন যে একটা অচল মালকে আসলে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে এখানে, এবং তার সাথে সম্ভবত চুক্তি রিনিউ হচ্ছে না, এখানেই শেষ। 1 মাসের চুক্তিতে নিয়ে আসা হয়েছিল, সেটাই শেষ। কিন্তু এই পর্যায়ে, এই বয়স ভিত্তিক পর্যায়ের জন্য একজন ভালো মাপের, তিনি দেশি হতে পারেন, বিদেশি হতে পারেন, ভালো একজন কোচ অবশ্যই নিয়োগ দিতে হবে। এবং ফুটবল ফেডারেশনের একটা এলিট একাডেমি নামে কাগজে কলমে আছে, যেটা আবার ওই যে শামসুল হুদা একাডেমি, মিস্টার জাহেদি সাহেব তার একাডেমির সাথে একত্রীভূত করে ওটাকে একরকম করে চালানোর একটা অপচেষ্টা চালাচ্ছেন, ওইটাও যাতে বন্ধ হয়। এলিট একাডেমি নামে বা বিএফএফ একাডেমি নামে যেটাই আছে, এটা পরিপূর্ণভাবে যাতে পরিচালিত হয়, কারণ এখানে ফুটবল ফেডারেশনের টাকা কিন্তু অতটা ব্যয় করতে হয় না, ফিফা এফসি থেকে ফান্ড পায়, সেই কাজগুলো পরিচালিত হচ্ছে, কোচদের বেতন দেওয়া হচ্ছে, এবং কারা বেতন পাচ্ছেন, সেই কোচদের কাজ কি হচ্ছে, এই ব্যাপারগুলো আমার চেয়ে আপনি আরো ভালো জানেন। তো এই যে আমি কয়েকটি বললাম যে বয়সভিত্তিক দলের জন্য কোচ, জাতীয় দলের কোচ পরিবর্তন, সাথে একটা পরিকল্পনা, এই দলগুলো যেন এই যে অনূর্ধ্ব 20 খেললো বা 23 খেলে, তারপরে হারিয়ে যায়, আবার একটা বাছাই পর্ব, একটা টুর্নামেন্ট আসে, তখন দল গড়া হয়, এইটা যেন না হয়। কারণ আপনি আপনার প্লেইং ক্যারিয়ারেও একই রকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন,
আপনি আমার চেয়ে বিষয়টা আরো ভালো জানেন। এই কারণে আপনি সচেষ্ট হলে, আপনি একটু উদ্যোগ নিলে, এই দেশে প্রতিভা আছে, প্রতিভার ব্যবহার যে সঠিকভাবে করতে পারলে আমরা সাফল্য পেতে পারি, এটা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। আর প্রবাসী ফুটবলার, বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে যে এক ধরনের সিন্ডিকেট বলি, নানান রকম নেতিবাচক কথাবার্তা বাজারে প্রচলিত আছে, শুধু প্রচলিত নয়, এটা একেবারে রিয়ালিটি। যারা ফুটবলটা দেখেন, কাছ থেকে ফলো করেন, তারা প্রত্যেকেই জানে। সেটারও যেন একটা অবসান হয়। একেবারে যিনি যোগ্য তাকে ওই যোগ্যতার ভিত্তিতেই বিচার করা হয় এবং তাকে যেন মূল্যায়ন করা হয়। তাছাড়া এই যে হামজা চৌধুরী বলেন, সমিত সোম বলেন, এই ডেকলান বলেন, রোনান বলেন, যত রকম প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসেন এখানে, বাংলাদেশের ফুটবলে আসলে চেঞ্জ হবে না। এই কারণে আপনি উদ্যোগটা দ্রুত নেবেন, দ্রুত কাজ করবেন। বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে একজন আমিনুল হকের হাত ধরেই।